যতদিন পর্যন্ত জামাত ইসলাম নিষিদ্ধ ছিল তাদের প্রত্যেকটি অফিস তালাবদ্ধ অবস্থায় ছিল। সুতরাং আইনি বৈধতা পাওয়ার আগে তার অফিস খুলে দেওয়া এটি নিশ্চয়ই একটি বেআইনি কাজ। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই কাজটি আইনসিদ্ধ হয়নি। জামাতের আমির কি বলেছেন? হঠাৎ করেই বললেন, এই 5ই আগস্টের কয়েক মাস পরেই বললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই এই কথাটা, লাইনটা আপনারা ভুলে যান নাই। যে 1006টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা আমাদের আরেকটি শঙ্কার জায়গা। এটা কোনো ম্যাজিক না যে চাইলেই 7 দিনে, 10 দিনে, 5 দিনে একদম সোনা দিয়ে ভরে দিতে পারবে। চেষ্টা করছে। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যেভাবে বলেছেন সেভাবে কাজ করার জন্য রেডি হয়েছেন। এই রদবদল করতে গিয়ে আমরা যেন আমাদের কোনো ক্ষতির কারণ না হই সেটা যেন আমরা খেয়াল করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে সবাইকেই আজকের এই সংলাপ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জনতার প্রত্যাশা নিয়ে কথা বলবো আজকের সংলাপে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন ডক্টর ফেরদৌস আরা খানম বকুল, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে একটু শুরু করি সরাসরি। সেটি হচ্ছে যে একদম বলা যায় যে সরকারের মধু চন্দ্রিমার সময় চলছে। তো এই সময়টাকে জনতার তো অনেক প্রত্যাশার যে জায়গাটা, ফ্যাসিবাদী শাসনের বিলুপের পরে জনতার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটুকুতে শুরুটা যে হলো, এই শুরুটা জনতার প্রত্যাশিত কাজ সরকার কতটুকু করতে পারছে বলে আপনার মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, মাত্র তো কয়েকদিন, 7 দিনও হয়নি সরকার দায়িত্ব গ্রহণ করলেন। তো যার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন বা তার আগে যারা ছিলেন, দেশটাকে এত তলানিতে নিয়ে পৌঁছেছেন, এবং লাস্টে যিনারা ছিলেন তারা চেষ্টা করেছেন, পারেন নাই। এটা পারা সম্ভব না একটা অনির্বাচিত সরকারের, বরং আরও খারাপের দিকে গেছে। এত খারাপ থেকে এটা কোনো ম্যাজিক না যে চাইলেই 7 দিনে, 10 দিনে, 5 দিনে একদম সোনা দিয়ে ভরে দিতে পারবে। চেষ্টা করছে। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে যেভাবে বলেছেন সেভাবে কাজ করার জন্য রেডি হয়েছেন, সেভাবে কাজ করার জন্য এগোচ্ছেন। এবং সবচেয়ে যেটা, বিএনপি যেদিন ক্ষমতা নিয়েছেন রোজাও সেই দিনই শুরু হয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। সেই হিসেবে রোজায় যেভাবে জিনিসপত্রের দাম বাড়ার কথা সেভাবে বাড়েনি, চেষ্টা করছে কমানোকে গেছে। এটা টাইমটা আপনাকে দেখতে হবে। এটা যদি 15টা দিনও হতো একটা কথা, যে আপনার জয়নিং এর দিনই রমজান, সেইখানে যার যার হাতে, কার কার হাতে কি আছে, কারা ওই ডিপার্টমেন্টের মিনিস্ট্রি চালাবে তারাও তো জানতেন না। সো যিনি প্রাইম মিনিস্টার হবেন উনিও জানতেন না যে কখন কিভাবে কি। এই দেশ তো সব কিছুই আনস্টেবল, স্টেবল তো কোনো কিছুই ছিল না। 45,000 কোটি টাকা বকেয়া বিদ্যুতে, একটি খাতের কথা বললাম শুধু। আমি নিজেই তো আপনার বলার আগেই বলছি যে এত চ্যালেঞ্জের মধ্যে এই যে বকেয়া, এই যে ঋণ, এই যে লক্ষ কোটি টাকা মানুষের অন্য দেশ আমাদের কাছে পাবে, এটা বিএনপি, আমি মনে করি বিএনপির এখন চেষ্টা করবে হয়তোবা যে এই যে ঋণের কিস্তিগুলা দেওয়া, সেটা যদি কিছু নতুন সরকার হিসেবে কিছু দিনের জন্য সময় চেয়ে নেওয়া, যাদের কাছ থেকে নেওয়া, যে 2-4টা কিস্তি যদি দেরিতে দেয়, অন্তত দেশটাকে ঢেলে সাজানো যাবে। আরেকটা জিনিস, ইতিমধ্যেই বিএনপি আপনি দেখেছেন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা শুরু করবে রোজার মধ্যেই, সেটা নিয়ে কাজ পুরোদমে চলছে। কৃষকদের হাতে কার্ড পৌঁছানোর জন্য সেটাও চলছে। এবং রমজানের জিনিসপত্রের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সহনীয়, ইমাম মুয়াজ্জিনদের সম্মানই দিবে, মুয়াজ্জিনদের সম্মানই দেওয়াটা, এটা এইবারই চালু করবে এখন থেকেই। তো এই জিনিসগুলো কাজ চলছে বিএনপির। মানে শুরুর যে জায়গাটি সেটি আপনি মোটামুটি ইতিবাচক। আমি যা সত্যি সেটুকু বললাম। আমি অনেক দিন আপনাদের মাঝে আছি, টকশো করি, অনেক সরকার চেঞ্জ হয়েছে, আমি তাদের কথাও শুনেছি। বাট আমি এমন কোনো কথা বলতে চাই না যে কাজটা আমাদের দল করতে পারবে না বা করবে না।
আমি সেইটুকু বলতে চাই, বরং তার চেয়ে কম বলতে চাই যতটুকু উন্নয়ন হবে। যেমন ধরেন যে অনেক কিছু চেঞ্জ আসছে মোটা দাগে, যে চেঞ্জগুলো সত্যি অবাক করার মতো। আমি যদি অন্য দল করতাম তাহলে আমি সিরিয়াস অবাক হতাম জি যে প্রথম দিনই প্রধানমন্ত্রী মাননীয় উনি ওনার গাড়ির বহর কমিয়েছেন, 40টা 35টা থেকে মাত্র 4টিতে এনেছেন, এবং উনি নিজে যেটায় চলেন সেটা নিজের গাড়ি এবং সরকারের তেল খরচ নেন না। উনি ঘোষণা দিয়েছেন যে গাড়ি নেবেন না সরকারি এমপিরা এবং প্লট বরাদ্দ নেবেন না। এই যে ঘোষণা দেওয়া, এখান থেকে মানে এই যে চমকটা, এটা কিন্তু নির্বাচনী ইশতেহারে ছিল না। এই কথাগুলো আমি যেগুলো বলছি এগুলো সব কিছুই কিন্তু উনি করেছেন। উনি বলেছেন শনিবারে উনি অফিস করবেন, যেহেতু ওনার এনার্জি, উনি কাজ করার মতো মোটামুটি দক্ষতা সব কিছু আছে এবং উনি শিখতে চান, যে কারণে উনি শনিবারটাকে সবার জন্য ছুটি থাকলেও উনি নিজে থেকেই ছুটি নেন নাই। এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া যদি এইভাবে চলে। এবং আরও যেটা অবাক করার মতো সেটা হলো যে রাস্তায় যে গাড়ির, যে প্রধানমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে বা বিরোধী দলীয় নেতা নেত্রীদের যাওয়াকে কেন্দ্র করে যে যানজটটা হয়, সেই যানজটে উনি বসে থাকতে চেয়েছেন। উনি কোনো যানজটকে সরান নাই, বন্ধ করেন নাই গাড়ি, উনি যাবেন করে। তারপরে উনি কি বলেছেন, সচিবালয় থেকে এতগুলো গাড়ি আসলে ওনার সাথে মিটিংয়ে বসলে যানজট নতুন তৈরি হতে পারে, হয় হতে পারে না হয়, সেটাকে উনি বলেছেন যে আমি একাই যাব, তাহলে অনেকটাই যানজট কমবে। তাহলে ওনার এই অ্যাক্টিভিটিস গুলো অন্যর মধ্যেও প্রভাব পড়বে আশা করছেন, অন্য করা মন্ত্রী উচিত উচিত আমি বলি কি, সরকারি কর্মকর্তা। পজিটিভ যখন পজিটিভ প্রতিযোগিতা হয় সেটারও কিন্তু সবাই কিন্তু ফার্স্ট হতে চায়। নেগেটিভ প্রতিযোগিতা এতদিন হয়েছে, সেটাই যেমন মানুষ ফার্স্ট হতে চেয়েছে, অবশ্যই বাংলাদেশ এমন আসবে যদি এই এই ধারায় চলে। পজিটিভ প্রতিযোগিতা একটা মানে সময় ওনার সবাই ভালো দেখতে হবে। ভালো দেখে কেউ ওনাকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানো হলো ভালো করুক ভালো তারপর। করবে। আপনার কাছে ফিরবো আমি, একটু ডক্টর ফেরদৌস সারা খানম বকুল আপনার কাছে আসি। শ্যাডো সরকার আমরা শুনছিলাম যে আসলে বিকল্প সরকারের না থেকেও সরকারের জায়গার সরকারকে সহযোগিতা করা, সেই জায়গাগুলো থেকে প্রধান বিরোধী দল জামাত ঘোষণা দিয়েছিল। আপনার কাছে একটু জানতে চাই, তা হচ্ছে যে নিবিড়ভাবে তো পর্যবেক্ষণ আপনারাও করছেন একদম শুরুটা, সেই শুরুটার জায়গা থেকে প্রত্যাশিত কতটুকু এবং কি কি মনে করছেন যে না এই গ্যাপগুলো পূরণ করা দরকার? থ্যাংক ইউ আপনাকে, এবং আমার সাথে আজকে আলোচক যিনি আছেন তাকেও ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন অভিনন্দন জানাই। নতুন সরকার যারা পথ চলতে শুরু করেছেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের যে ধ্বংসস্তূপ ছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে তুলে আনার জন্য চেষ্টা করেছেন। কতটুকু পেরেছেন কতটুকু পারেন নাই সেটি এখন বর্তমান সরকার সেটি ভিতর দিয়ে হাঁটবেন ইনশাল্লাহ। তো বিরোধী দলীয় নেতা প্রথমেই বলেছেন যে সরকারের যে সমস্ত ভালো কাজ সেগুলির সাথে বিরোধী দল থাকবে এবং বিরোধী দল সেই কাজগুলিকে সমর্থন করবে, কিন্তু জনগণের অধিকার হরণ হয় এরকম কিছু হলে অবশ্যই বিরোধী দল সেই জন্য সোচ্চার থাকবে। আমরা অনেকগুলি মনিয়াপার কাছ থেকে অনেকগুলি ভালো ইনিশিয়েটিভ শুনলাম, এগুলিকে আমরা অভিনন্দন জানাই। এই ভালো প্রতিযোগিতা হওয়া উচিত। জামাত প্রথমে প্লট নিবে না, গাড়ি নিবে না, এই ঘোষণা ইলেকশনের আগে দিয়েছিল। এখন বিএনপি সেই ঘোষণাটি দিয়েছে, আমরা এটিকেও মানে কংগ্রাচুলেশন জানাই। কিন্তু সেই সাথে আমাদের কতগুলি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। সেটি হচ্ছে এই সরকার গঠনের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় একটা রদবদল হবেই, নতুন সরকার আসলেই হয় সাধারণত আমাদের দেশের এটি প্রথা। তো কিন্তু সেই রদবদল করতে গিয়ে আমরা যেন আমাদের কোনো ক্ষতির কারণ না হই সেটা যেন আমরা খেয়াল করি। যেমন আমরা দেখলাম যে দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলেন, সন্ধ্যায় সেনাবাহিনীর একটা ব্যাপক রদবদল হলো এবং এরপরেই আমরা দেখলাম যে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো এবং সেইখানে আমিনুল ইসলাম সাহেবকে দেওয়া হলো। অথচ এই তাজুল ইসলাম সাহেব একেবারে কঠিন পরিশ্রম দিয়ে এই ফ্যাসিবাদের সরকারের যারা দোসর ছিল
যারা এই গুম খুন হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য অনেক পরিশ্রম করেছেন। তো সেখানে আমাদের একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে পরবর্তী যিনি আসবেন অথবা এই সরকার পরবর্তী আইসিটির সেই বিচার কাজকে এগিয়ে নেবেন কিনা সমানতালে, সমানভাবে সেটি আমরা ফ্যাসিবাদের সেই শাস্তি দেখতে পাবো কিনা, সেটি আমাদের একটি মানে চিন্তার বিষয়, আশঙ্কার জায়গা। আরেকটি আমরা দেখলাম স্টার নিউজে বা গতকালকের নিউজে আসছে যে 1006টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা আমাদের একটা আরেকটি শঙ্কার জায়গা। যদি আমরা দেখি যে আওয়ামী ফ্যাসিবাদের যে সমস্ত নেতা কর্মী বা মন্ত্রী পর্যায়ের যারাই গ্রেপ্তার হয়েছেন তারা যদি গণহারে জামিন পেয়ে আবার বাইরে বের হন আর সেই ফ্যাসিবাদের পদধ্বনি আবার আমরা শুনতে পাই, তাহলে সেটি আমাদের আমরা আবার সেই আশঙ্কার জায়গায় ফিরে যাই যে আমরা কি আবার ফ্যাসিবাদের দিকে ফিরে যাচ্ছি কিনা। এরও আগের দু একটি কথা বলতে চাই, সেটি হলো নির্বাচন নির্বাচন হয়ে যাওয়ার পরপরই আমরা দেখেছি নির্বাচনের পরের 2 দিনেই প্রায় 2 শতাধিক নির্বাচনী সহিংসতা হয়েছে সারা দেশে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রিপোর্ট আমার দেশে যেটা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেল যে 300-রও অধিক আহত হয়েছেন, 3 জন নিহত হয়েছেন। এই জিনিসগুলো আমরা আশা করি বিএনপির পক্ষ থেকে তার দলকে সারা দেশে মেসেজ দেওয়া হবে যে নির্বাচনে জয় পরাজয় আছে, সেই জয় পরাজয়কে মেনে নিয়েই আমরা যেন প্রতিহিংসা পরায়ণ না হই, বরং আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। সেটি যাতে আমরা আশা করব যে দেশ পরিচালনার সাথে সাথে তাদের নেতাকর্মীর প্রতি এই বার্তাটি তারা দিবেন যাতে বিরোধী দলের নেতাকর্মীরা এই আক্রমণের শিকার না হন। আরেকটি যেটি দেখেছি আমরা যে নির্বাচনের দিন রাত্রেই পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এইটা একটা মানে শঙ্কার জায়গা। মানুষ আশঙ্কা করছিল সেটি যেন বাস্তবায়িত না হয়, বিএনপির মাধ্যমে যাতে আওয়ামী লীগ পুনর্বাসিত না হয়, সেই জিনিসটি আমরা আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সর্বাত্মকভাবে বাংলাদেশের পক্ষে, সর্বাত্মকভাবে বাংলাদেশের এই বর্তমান সরকারকে সহযোগিতার পক্ষে, কিন্তু আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা ছিল, যে সংস্কার কমিশনের সিদ্ধান্ত ছিল, যারই সংস্কার কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে গণভোট হয়েছে এবং 60% ভোট পেয়ে গণভোটে ভোট বিজয়ী হয়েছে। সুতরাং সেই ভোটের যে ফলাফল তারই ভিত্তিতে আগামী সংসদে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া বাস্তবায়িত হবে। এটি আমাদের প্রত্যাশার জায়গা বর্তমান সরকারের কাছে। আমরা আশা করব যে আমরা হতাশ হব না, নিরাশ হব না বর্তমান সরকারের এই পথ চলায়। জুলাই যোদ্ধাদেরকে ওনারা নিজেরাও অনেকবার স্বীকার করেছেন। রিজভী ভাইয়ের বক্তব্য শুনতে পারবেন আপনারা, সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনতে পারবেন, এবং অনেক নেতারা স্বীকার করেছেন আগে যে এদের জুলাই যোদ্ধাদের এই আন্দোলন সংগ্রামের বিনিময়ে ফ্যাসিবাদের এই অবসান হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ গঠিত হওয়ার পথে যাচ্ছে। সুতরাং আমরা সেই প্রত্যাশার দিকে তাকিয়েই আমাদের আশঙ্কার জায়গাগুলি যাতে দূরীভূত হয় সেটি আমাদের আকাঙ্ক্ষা। আপনার কাছে ফিরবো। আমি মনিয়াপা অনেকগুলো প্রত্যাশার কথা বললেন এবং শঙ্কার কথাও বললেন, আপনি যদি একটু বলেন বিষয়গুলো নিয়ে। আমি কি সুনির্দিষ্টভাবে বলবো কোনো বিষয়? বলতে পারেন। একদম শেষ থেকে শুরু করি। আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া নিয়ে শঙ্কার কথা বলেছেন, এরপর প্রতিহিংসা যেন না হয় বলেছেন, এগুলো দিয়ে শুরু করি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের ব্যাপারটিও বলেছেন, আইসিটির চিফ প্রসিকিউটর পরিবর্তনের কথা বলেছেন, এগুলো নিয়ে কিছু শঙ্কার কথা বলেছেন। আমি বলতে চাই যে প্রতিহিংসা বলেন বা অফিস খুলে দেওয়া বলেন, প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না। বিএনপি যদি প্রতিহিংসা রাজনীতি করতো, বিএনপির দল যতটুকু বড়, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে অনেক কিছু করতে পারত। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমরা শাস্তি চাই, বিচার চাই আমাদের সঙ্গে যা করা হয়েছে, কিন্তু আমরা প্রতিশোধ চাই না। আর আপনি পক্ষান্তরে জামাতের আমির কি বলেছেন, হঠাৎ করেই বললেন এই 5ই আগস্টের কয়েক মাস পরেই বললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই এই কথাটা, লাইনটা আপনারা ভুলে যান নাই। ওনারা ক্ষমা না চাওয়া সত্ত্বেও ওনারা ক্ষমা করে দিলেন। দেখেন, সমস্ত বাংলাদেশে ওনারা আওয়ামী লীগের নামে কোনো মামলাই করলেন না, অথচ আওয়ামী লীগের মাধ্যমে ওনারা অনেক হেনস্থার শিকার হয়েছেন। অনেক, ওনাদের মার্ডার থেকে ফাঁসিতে ঝুলিয়েছে, ওনাদের অনেক অত্যাচার করেছে,
ওনাদের দলটাকে আপনার নির্বাহী আদেশে বন্ধ করে দিয়েছে, তারপরেও কিন্তু ওনারা প্রথমেই বললেন যে আমরা ক্ষমা করে দিলাম। সে আমরা ক্ষমা করে দিলামের থেকে কি পঞ্চগড়ে কোথায় একটা অফিসকে খুললো, এটা কি বেশি বড় হয়ে গেল? না আমরা ক্ষমা করে দিলাম বেশি বড় হয়ে গেল? ওনারা ভোট চাওয়ার জন্য কি বলেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল, যে মুজিবুর সাহেবকে আপনারা একসময় ভোট দিয়েছেন, আজকে মুজিবুর সাহেব নাই, আপনারা আমাকে ভোট দিবেন, আবার মুজিবুর সাহেব যখন আসবে তখন আপনারা মুজিবুর সাহেবকে ভোট দেবেন। রেলমন্ত্রী মুজিবুর সাহেবের কথা বলছেন। এই যে বলাটা, আমি কিন্তু ছোটোখাটো কারো কথা বলছি না, আমি উপর লেভেলের কথাগুলো বলছি। এই যে ওনারা যে বললেন, হ্যাঁ কুমিল্লায় বক্তব্যে তাহের সাহেব বলেছেন এটা, তো এই যে ওনারা যে বলছেন ওনারা করছেন, আমরা কিন্তু এগুলা নিয়ে কথা বলি না। এবং ওনারা আওয়ামী লীগের ভোটে এই যে ভোট পেয়েছেন যতগুলো, আওয়ামী লীগের সেই যে আপনার সাইলেন্ট আওয়ামী লীগ যে আছে, সাইলেন্ট আওয়ামী লীগের ভোট ওনারা পেয়েছেন, এবং সেটা পাওয়ার জন্য আওয়ামী লীগের বাড়ি বাড়ি ওনারা বাজার পাঠিয়েছেন, আওয়ামী লীগের লোককে রাতে থাকার নিশ্চয়তা দিয়েছেন, সিকিউরিটি দিয়েছেন, ওনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের রেখেছেন। এগুলা কিন্তু আমরা না বললেও জানি, বাট আমরা এগুলা বলতে চাই না। আমাদের মধ্যে কোনো রাগঢাক নাই, যে কারণে বিএনপি যেটা করে এটা সবাই জানে। বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী একটা ক্যাম্পেইনের বক্তব্যে উনি বলেছিলেন যে আওয়ামী লীগের নেতার সন্তানরা যদি রাজনীতি করতে চায় তাহলে আমরা, জনগণ যদি চায় তাহলে দিবে, জনগণের উপর উনি ছেড়ে দিয়েছেন, উনি নিজে কিছু বলেন নাই। এখনও আমরা জনগণের কথাই বলছি, যে জনগণ যদি চায় তাহলে কারো নির্বাহী আদেশে কারো রাজনীতি কে দেওয়া আমি মনে করি না। তো সেই দিনও আমরা জামাতকে যখন নির্বাহী আদেশে বন্ধ করেছিল, আমরা জামাতের পক্ষে কথা বলেছি, জামাতের সাথে অ্যালায়েন্স ছিল বলে বলেছি এটা ঠিক না। এটা যে কোনো মানুষ এই সমস্যায় পড়লে আমরা পাশে দাঁড়াই, তো পাশে দাঁড়িয়েছি। আজকে যারা আওয়ামী লীগ যে অবস্থায় আছে, আমরা বলবো না যে আওয়ামী লীগরে আপনি একদম দুধ ভাত দিয়ে খাওয়ান, তাকে সব কিছু খুলে দেন, তাকে সব কিছু করার সুযোগ দেন, তার শাস্তি হোক আমরা চাই, কিন্তু চরম অন্যায় কিছু হোক এটা চাই না। চরম অন্যায় বলতে সে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, আমরা চাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাক। আমরা চাই সে আর 10টা মানুষ যেভাবে চলাফেরা করে তার নামে যদি মামলা না থাকে সেও ওইভাবে চলাফেরা করতে পারবে, তার নামে যদি হুলিয়া না থাকে সেও ওইভাবে চলাফেরা করতে পারবে। কারণ আওয়ামী লীগ যে কাজটা করেছে, আমি আর আপনি যদি ওই একই কাজ করি তাহলে আর এই সরকারের চেঞ্জের দরকার কি ছিল? আমরা তাহলে তো সেই পতিত রাজনীতির মতোই আমরা হয়ে যাই। এখানে বোধহয় ডক্টর ফেরদৌসরা খানম যে প্রশ্নটি তুলেছেন সেটি হচ্ছে যে 1006টি রাজনৈতিক মামলা যে প্রত্যাহার, সেটি আসলে কতটুক যাচাই বাছাই হয়েছে, নাকি যাচাই বাছাই ছাড়াই এই সরকারের এক সপ্তাহ না যেতেই হুট করে প্রত্যাহার, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখেন, এটা নিয়ে প্রশ্ন করলে ওনাদেরকে আমি বলবো খুবই বিনয়ের সাথে, ওনারা যেন ওই মামলাগুলো তো আছে, নথি তো আছে, নথি দেখে কে কি চুলচেরা বিচার করে। অনেক সময় কিন্তু অনেক মামলাগুলো, লাইক আমি একটা কথা বলি, ধরেন আমি ঢাকা থাকি অথবা জামালপুরে থাকি, আপনার মামলা হয়েছে বরগুনায়, আমার নাম যদি 1 নম্বরে দেন আপনি, যে কোনোভাবেই, ওখানে আমার কোনো আত্মীয় থাকতে পারে বা আমার কোনো শত্রু যার সঙ্গে আমার টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া, কোনো জমি জিরাত নিয়ে ঢাকা শহরে ঝগড়া থাকতেই পারে, সে আমার নামটা ইন্টেনশনালি দিল। তো আমি কি বরগুনায় গিয়ে মার্ডারটা করেছি, বা আমি কি বরগুনায় গিয়ে ওই অকারেন্সটা কারো বাড়িতে আগুন লাগিয়েছি? এটা কিন্তু বোঝা যায়। এই জন্য মেরিট ছাড়া মামলাগুলো এমনিই বাতিল হয়ে যায়। রাজনৈতিক বেশিরভাগ মামলাগুলোই মেরিট ছাড়া হয়, যে কারণে আমরা পরে নিজেরাও বলি যে সরকার চেঞ্জ হলেই বাতিল হবে, আবার অন্যদের বেলায়ও আমরা এই ভয়টা, আশঙ্কাটা পাই। আমরা এই কারণে বলি যে এই মেরিট ছাড়া যেন মামলাগুলো না হয়। আর আইসিটি নিয়ে যে কথাটা বলেছেন উনি, আইসিটির যে চিফ প্রসিকিউটর বানিয়েছিলেন, এটা নির্দলীয় সরকার বানিয়েছিলেন, ঠিক আছে? সেটা একটা আপৎকালীন সময়ের জন্য। তো উনি যখন হয়েছিলেন, আপনি দেখেন অ্যাটর্নি জেনারেল উনি নিজে থেকেই পদত্যাগ করেছেন, ওটাও আপৎকালীন সরকার বানিয়েছিলেন। উনি যেহেতু ইলেকশন করবেন, উনি নিজে থেকেই পদত্যাগ করেছিলেন। আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, উনিও জানেন যে ওনার এই চাকরিটা স্থায়ী না, অস্থায়ী। তাহলে উনি ইলেকশন করতে পারতেন, অথবা আপনার এটার জন্য প্রস্তুতি নেবেন, এটাই স্বাভাবিক। তো এখন উনি
ওই জায়গাটায় বিএনপি সরকারের দায়িত্ব নিয়েছে, যে কোনো কিছুর আপনার দায় কিন্তু আপনি আমাকেই দিবেন, আমার বিএনপি দলকে তার দিবেন। আস্থাভাজন লোককেই হ্যাঁ, বসাবে এটি তো বিষয়। বিএনপির আস্থাভাজন লোক যদি না থাকে, আপনার জামাতের সাথে তো এখন আমার অ্যালায়েন্স নাই। আর বিচার, সে chief- কিন্তু প্রশ্ন তুলছে যে বিচারটা আমি বাধাগ্রস্ত বলি, হয়ে যায় কিনা। বিচারপতিরা কখনোই, একটা বিচারপতি কি একখানে 10 বছর 20 বছর থাকে? হাকিম নড়ে, হুকুম নড়ে না। যেটা যেভাবে আছে সেটা আইনের, ওইভাবে আইন যদি ঠিক থাকে ওইভাবে বাকি কাজগুলো চলে যাবে। আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু জামাতের সঙ্গে এখন আর অ্যালায়েন্স নাই, আমি এখন সরকারি দল জামাত বিরোধী দল, জামাতের একজন নেতাকে আমি তো আমার সর্বোচ্চ ওই জায়গাটা যেখানে বিশ্বাসের একটা প্রশ্ন আছে, যেখানে আমার স্থায়িত্বের একটা প্রশ্ন আসে, সেই সেনসিটিভ জায়গাটায় তো আমি দ্বিতীয়বার চিন্তা করব। কিন্তু আপা এখানের কিন্তু একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে বিএনপি নেতা যখন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু বলেছিলেন যে যোগ্যতা অনুযায়ী বিবেচ্য হবে না যে সে দলের এখনো কিনা, বলছি, যোগ্যতা অনুযায়ী জায়গায় রাখা হবে। যোগ্যতা অনুযায়ী যিনি আসছেন উনিও যোগ্য, যিনি ছিলেন উনিও তো 1-1.5 বছর ছিলেন, অনেক টাইম ছিলেনই তো। তো একটা মানুষ তো মানে ওনাকে খারাপ সেজন্য সারা সরানো জীবন- হয়েছে তা না, কিন্তু আরো একজনকে দিয়েছে। এখন উনি, একটা মানুষ তো সারা জীবন একটা দায়িত্বে থাকে না। আপনার আওয়ামী লীগ বহুত আশা নিয়ে 24-এ ইলেকশন করছে, 24-এর 7ই জানুয়ারি ইলেকশন হয়েছে, তাদের পালায় যাইতে হয়েছে 5ই আগস্ট। তা তারা তো 5 বছরের জন্য ছিল, তো তাদের তো যেতে হয়েছে। তো তারা 5 বছরের জন্য ছিল, কিন্তু চিফ প্রসিকিউটর তাকে বলা হয় না যে আপনি কত দিনের জন্য, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি ওনার দায়িত্ব ও সাহসের সাথে সততার সাথে পালন করেছেন। জি, মনিয়াপা যে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের যে অপরাধগুলো, সেই অপরাধের আপনি শুনেছেন যে ক্ষমা করে দেওয়ার চেয়ে হয়তো 1-2টা অফিস খুলে দেয়া বড় কিছু না, সেটি বলার চেষ্টা করেছেন। একটু আপনার ব্যাখ্যা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা মনে করতে চাই যে অফিস খুলে দেওয়া এই জন্য আইনগতভাবে বৈধতা নাই, যেহেতু আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ দল। যতদিন পর্যন্ত জামাত ইসলাম নিষিদ্ধ ছিল তাদের প্রত্যেকটি অফিস তালাবদ্ধ অবস্থায় ছিল। সুতরাং আইনি বৈধতা পাওয়ার আগে তার অফিস খুলে দেওয়া এটি নিশ্চয়ই একটি বেআইনি কাজ। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই কাজটি আইনসিদ্ধ হয়নি, এবং ওনারা একটি সরকারি দল হিসাবে সেইটিতে নেতৃত্ব দিয়েছেন, এটি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এটি দলীয়ভাবে তো বোধহয় করা হয়নি আপা? দলীয়ভাবে ওনারা ছিলেন, পাশে ছিলেন। স্থানীয় কোনো হয়তো শোনেন, স্থানীয় এখানে কিছু স্থানীয় নেতারা সবসময় একটুখানি বেশি বুঝে, কোথাও কোথাও অতি উৎসাহী থাকে। সেটা সব দলেই, আমাদের দলে একা তা না, ওনাদের দলেও থাকে। হ্যাঁ, আমরা আশা করব যে এটি ব্যাপক হারে আসলে বিস্তার লাভ করবে না, যেহেতু আইনগতভাবে এটির ফয়সালা না হওয়া পর্যন্ত এটি যাতে বাংলার জনগণের কাছে এইটি প্রতীয়মান হয়। আরেকটি কথা হচ্ছে যে কোনো দলই নিষিদ্ধ হওয়াকে আমরা সঠিক মনে করি না। এই কথাটির সাথে আমি বলতে চাই, 1000 কোটি পাচারকারী যে আওয়ামী লীগ, যেটা আপনি যদি ক্যালকুলেটরে টিপেন 90,000 কোটি টাকা, 95,000 কোটি টাকা, যেটি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করা যাবে না, সেই দল এবং যারা গুম খুনের নেতৃত্ব দানকারী, যারা আবু সাইদ, মুগ্ধ, ইয়াসিন, রাফসান থেকে শুরু করে 1400 জনতাকে বুকের গুলি দিয়ে হত্যা করেছে দিনের আলোতে, এবং শুধুমাত্র হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, এবং প্রায় 20,000-এর লোক এখনও পঙ্গু অবস্থায় আছে, হাদি হত্যা হয়েছে। এই সমস্ত হত্যার বিচার হওয়ার আগে দোষী সাব্যস্ত হবে কি হবে না আমরা দিনের আলোতেই এটা দেখেছি, এবং বিএনপির অনেক লোক এটার সাথে মানে আক্রান্ত ছিলেন। এই আন্দোলনে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, জামাত শিবিরের সাথে পাশাপাশি তারাও এটার সাথে অংশীদার ছিলেন এবং তারাও এর সাথে আক্রান্ত ব্যক্তি ছিলেন। তো আমরা বিশ্বাস করি যে সেই জন্য সেই গুম খুনের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, তার বিচার নিশ্চিত হবে এই দেশে। যিনি দোষী সাব্যস্ত হবেন সেটি জানি নিরপেক্ষ স্বচ্ছতার সাথে আইসিটিতে হয়। আইসিটি প্রসিকিউটর চেঞ্জ হয়েছে, হয়তো সরকারের চলমান প্রক্রিয়ার মধ্যে এটি হয়েছে বলেই আমরা আশা করি, কিন্তু বিচারটি যাতে চলমান থাকে, বিচারটি যাতে স্বচ্ছতার যাতে হয়, আইন যেন নিজের গতিতে চলতে পারে, সেটি যেন বাধাগ্রস্ত না হয়। এটি আমাদের মনে হয় যে বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো বিষয়, আমরা বাধাগ্রস্ত হওয়ার মতো বিষয় আমরা এখন বলতে চাচ্ছি এইসব কারণেই যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে
এই মাত্র কয়েকদিন আগে সরকার গঠন হয়েছে, কিন্তু ওনাদের যে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম গঠিত হয়েছে 15ই ফেব্রুয়ারি 2026, তার সহসভাপতি হচ্ছেন ইমতিয়াজ মির্জা। উনি একটি পোস্ট দিয়েছেন যে জামাত শিবির ঠেকাতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্র ঠেকাতে হবে। এটি আমাদের একটি আশঙ্কা তৈরি করেছে, যেটি ফ্যাসিবাদের আমলে হচ্ছিল, যে ফ্যাসিবাদের আমলে মাদ্রাসার ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হতো না। এই ব্যাপারে তারা মানে পরিকল্পিতভাবে কাজ করেছে। এবং আমরা দেখেছি যে সরকার গঠনের পরপরই এখন টিভির 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। এটিও একটা আশঙ্কার জায়গা। মিডিয়াগুলি স্বাধীন থাকবে, মিডিয়াগুলি তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, সেই একই সব আশঙ্কার জায়গা থেকে আমরা বলতে চাই যে বিচার বিভাগও যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, বিচার বিভাগ যাতে নিজেদের গতিতে চলতে পারে। এই যে 1006টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলো, মেরিট থাকা না থাকার বিচারটা আমার মনে হয় সময় নিয়ে করা উচিত, এবং এটি আলোচনা পর্যালোচনা করা উচিত এবং দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে করে আইনের ফাঁকফোকর দিয়ে কোনো অপরাধী বের হয়ে না যায়, যেটি আমাদের পরবর্তী আধিপত্য বিরোধী যে বাংলাদেশ গড়ার স্বপ্ন সেটি যেন বাধাগ্রস্ত না হয়। এটি আমার আশঙ্কার ছয় জায়গা। সিটিতে নতুন প্রশাসক দেখেছেন নিশ্চয়ই, রাজনৈতিক তারা নেতা বিভিন্ন, এ বিষয়ে আপনাদের অবজারভেশন কি? আমরা প্রত্যাশা করতে চাই যে যারা রাজনৈতিক প্রশাসক নিযুক্ত হয়েছেন তারা প্রশাসকের জায়গায় দক্ষতার পরিচয় দিবেন, নিরপেক্ষতার পরিচয় দিবেন, এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত বিরোধী দলীয় এমপিরা নির্বাচিত হয়েছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের যে সহায়তা পাওয়ার কথা সেগুলি যেন তারা পায়, সেটি আমরা প্রত্যাশা করি। এবং আমরা মনে করি যে অনেকগুলি রাস্তাঘাট তৈরি থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সকল কিছু সিটি কর্পোরেশনের আওতায় থাকে। তো সেই সিটি কর্পোরেশন যাতে ওই কাজগুলি বিরোধী দলীয় এমপি যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন জায়গায় তাদেরকে সেই সহযোগিতাগুলি যথাযথভাবে দিবেন, এবং সিটি কর্পোরেশন এই রাজধানী উন্নয়ন সহ দেশের অন্যান্য অঞ্চলের কর্পোরেশনের উন্নয়নের ক্ষেত্রে যাতে তাদের সহযোগিতা বিরোধী দল পায়, সেটি আমাদের প্রত্যাশার জায়গা। নীলুফার চৌধুরী মনি, দেখেছেন নিশ্চয়ই, আপনি চোখে পড়ার কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই এই নিয়োগটা হয়েছে তারপরে অনেকে প্রশ্ন তুলেছেন যে তাহলে কি স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ঝুলে গেল? না, এটার সঙ্গে ঝুলে যাওয়ার কোনো সম্পর্ক নয়। দেখেন, অনেক দিন যাবে ধিমে তালে এই সিটি কর্পোরেশনগুলো চলছিল। আপনি দেখেন আজকে তো এটার দরকার ছিল না, হতো না যদি ইশরাক যে বৈধতা পেয়েছিল সেটা যদি দিত, সেটা ইশরাককে না দেওয়ার জন্য কত না হেন চেষ্টা সেটা করলো না। হলে কি হতো? এমন কিছুই হতো না, চলতো এইভাবেই। তো যে যখন দিল না, এখন তো একটা জটিলতার মধ্যে আছে সমস্ত সিটি কর্পোরেশনগুলো, সমস্ত বাংলাদেশের আপনার স্থানীয় সরকারের নির্বাচন, ইউপি, আপনার পৌরসভা, উপজেলা সবগুলোই। তো সেই জায়গায় সিটি কর্পোরেশনগুলো তো আরও বড় বড় জায়গা। তো সেইখানে এই 6টা সিটি কর্পোরেশনে আমি মনে করি যে নির্বাচনের আগ পর্যন্ত একজনকে দিয়ে কাজ করানো, একসাথেই তো সব শুরু করতে পারবে না। এদিকে আপনার একটা সরকার দায়িত্ব নেওয়ার পরে অনেক কিছু গঠন করা আছে, সংস্কারের বিল পাস করার ব্যাপার আছে, আপনার সবগুলো জায়গায় চ্যালেঞ্জের জায়গাগুলো মোকাবেলার দরকার আছে, এবং সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য অর্থের দরকার আছে। তো সেগুলো ম্যানেজ করারও একটা ব্যাপার আছে। তো এতে যদি 5-6 মাস চলে যায়, তো 5-6 মাস তো আর সরকার ছাড়া চলে না। মূল শহরগুলোতে সফলতার উপরে কিন্তু সরকারের সফলতারও অনেকটা দেখবে জনগণ, দেখে। হ্যাঁ, তো এই জন্য যে একটা সিস্টেমের মধ্যে আনার জন্যই এটা করা, এটার মানে কোনো মতে এই যে প্রাথমিক অবস্থার সমস্যাগুলো কাটিয়ে উঠলে সিটি কর্পোরেশন নির্বাচন, ইতিমধ্যে আপনি দেখেছেন যে আপনার ইসি ঘোষণা দিয়েছে যে নেক্সট আমাদের কাজই হচ্ছে সিটি কর্পোরেশন নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে, এবং তারা যেভাবে তফসিল ঘোষণা করবে সেইভাবেই সিস্টেম ওয়াইজ। আগে অন্তর্বর্তী সরকারের সময়ই বিএনপির একজনকে দিয়েছে, মেয়র ছিল, সেটাই তো আছে দেখে ওটা তো আর চেঞ্জ হয় না, খেয়াল করেছেন? ওটির জন্য বোধহয় নির্বাচনের জন্য ইসিতে চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটি আসলে জনপ্রত্যাশার যে জায়গাটা, সেটি এখন যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কতটা পালন করতে পারবে বলে মনে হচ্ছে, নাকি সেখানেও আবার দলীয় নেতা কর্মীদের ভিড়, বিশেষ করে এগুলো তো টেন্ডার প্রক্রিয়ার বিষয়গুলো হয় অনেক সময়, তাদের এই আধিপত্যর জায়গায় আবার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয়ে যাবে কিনা?
দেখেন কাজ কিছু যারা কাজ করে না তাদের কোনো কিন্তু সুনাম বদনাম কিছুই নাই। কাজ করলেই আপনার সমস্যা দেখা যায়, কাজ করলেই বদনাম হয়। তো আপনার কাজ করবে, তারা কাজ করার যেমন যাদেরকে দিয়েছে ম্যাক্সিমামই কিন্তু ওই এলাকার হতে পারে বিএনপির প্রেসিডেন্ট বা ওই অনেক দিন তা সিটি কর্পোরেশনের সঙ্গে জড়িত, সিটি কর্পোরেশনে ওই সিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম। তা তারা তাদের সমস্যাগুলো জানে, বুঝে এবং ওইভাবেই চেষ্টা করবে। এবং আপনি দেখেছেন যে দুর্নীতির ব্যাপারে এই সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু ধরপাকড়ও শুরু হচ্ছে বিভিন্ন চাঁদার জায়গাগুলোতে। তা আমার মনে হয় না যে খুব একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আপনারও যদি লাইসেন্স থাকে, আপারও যদি লাইসেন্স থাকে, সে সাবমিট করতেই পারে। সেখানে যদি একটা কাজের পিছনে অনেকেরই অনেক দিন কোনো কাজ কাম ছিল না, হ্যাঁ, একটা সরকারি সব কিছু করতো, সেইখানে যদি ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। সেইখানে একটা কাজের পিছনে হয়তো 100টা টেন্ডার পড়তে পারে, ফর্ম পড়তে পারে, কাজ তো একজনই পাবে, 99 জন বাদ যাবে। সেই 99 জনের মধ্যে ভিড়ভাট্টা দেখা যেতেই পারে, কিন্তু ভিড়ভাট্টার সঙ্গে তো টাকার মান বাড়বে না। মানে প্রক্রিয়াটা স্বচ্ছতা নিয়ে হচ্ছে, কিন্তু কথা স্বচ্ছতাটা নিয়ে এই ভিড় কত হলো এটা নিয়ে সমস্যা নাই। স্বচ্ছতা যদি থাকে, জবাবদিহিতার কোনো সমস্যা হয় না। কিন্তু কত আমলে কিন্তু আমরা দেখেছি যে লাইসেন্স যাদেরই থাকুক না কেন, কাজ একজনই পেত, হ্যাঁ, নেতা নেতা মানে যাকে দলীয়, দিত জি সেটাই। তো এইবার এটা করবে না বলেই আমি এই কথাটা বললাম যে এর মধ্যেই যেমন ধরেন এইখানে আরেকটা সমস্যা আছে, সিটি কর্পোরেশনগুলোতে কাজ করার অভিজ্ঞতা চায়। তো 17 বছর তো একটা দলই অভিজ্ঞতা সম্পন্ন ছিল, এই একটা দল তো কাউকে ঢুকতে দেয় নাই এবং তাদের পেপারসগুলোই অভিজ্ঞতা সম্পন্ন। তা এখন অভিজ্ঞতা সম্পন্ন এই 17 বছর যারা একদম আউটলাইনে ছিল, তারা আপনার এই পেপারস কোথায় পাবে? তখন ওদের এই দ্বারস্থ হতে হয়, বা তার লাইসেন্স ছাড়া কোনো লাইসেন্স নাই। এইখানে একটা ডিসিশন নেওয়া হয়েছিল আমি যতটুকু জানি, যে এখন থেকে নতুন লাইসেন্স বা কম অভিজ্ঞতা সম্পন্ন লাইসেন্সকেও প্রায়োরিটি দেওয়া হবে। তো কম অভিজ্ঞতা সম্পন্ন লাইসেন্সকে যদি প্রায়োরিটি দেয় বা পার্ট করে প্রায়োরিটি দেয়, যে তুমি যদি এইটুকু ভালো মতো কাজ করতে পারো দেন নেক্সট, তো তাইলে আমার মনে হয় যে সমস্যাটা হয় না। আর নইলে আপনার ওই বলবে যে ওই আওয়ামী লীগের সঙ্গে কত খাতির, দেখো ওদের কাগজে ব্যবসা চলে। একটা বিষয় কিন্তু বলেছেন, সেটি হচ্ছে ডক্টর ফেরদৌস জান্নাত খানম, যে এই যেমন ঢাকাতেও জামাতের বেশ কিছু এমপি আছে বিরোধী দলের, তো সেই সব জায়গায় সিটি কর্পোরেশনের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ মূলত এমপিদের চেয়েও সিটির, তো সেখানে আবার তারা বৈষম্যের শিকার হয়ে পড়বে কিনা সেটি কিন্তু শঙ্কা। শোনেন, এইখানে আরেকটা কথা, এটা অবশ্যই বৈষম্যের শিকার হবে না। এমপি মানে এমপির কাছে এমপির কথা মতো কাজ দিতে হবে তেমন না। এমপি কাজের নির্ণয় করবে যে আমার এখানে এই রাস্তাটার সমস্যা আছে, আমার এখানে এই ডুবা নালাটার প্রবলেম আছে, এটা এমপি তার প্যাডে লিখে দিবে, সেখানে টেন্ডার হবে। টেন্ডারে আপনার এমন কোনো কথা নাই যে আপনি জয়পুরহাটের জেলার লোক দেখে আপনি ঢাকায় টেন্ডার দিতে পারবেন না। টেন্ডার সবাই অ্যাটেন্ড করতে পারে, যে টেন্ডারে কাজ পাবে তার কাছ থেকে এমপি কাজ বুঝায় নিবে। এটা হচ্ছে এখন আপনি দায়িত্ব। বিরোধী দল যেখানে আছে সেখানে যদি আপনি বরাদ্দটা ঠিকভাবে না দেন, তখন তো তারা না দেওয়ার তো কিছুই নাই। ঢাকা শহরে আপনি এটা মনে করেন না যে ঢাকা শহর একটুখানি সমস্যা হলে সবখানে সমস্যা, সবার সাথে ইন্টারাপ্ট করা। আপনার যদি মনে করেন এখান থেকে আমি ধানমন্ডি যাব, মাঝখানে আপনি মনে করেন যে সোনারগাঁ রোডের রাস্তাটা খারাপ, আমাকে কিন্তু সাফার করতে হবে। কতদিনের মধ্যে এই সিটি কর্পোরেশনগুলো ইলেকশন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে 6 মাসের মধ্যেই হওয়া উচিত। ধন্যবাদ। ডক্টর ফেরদৌস জান্নাত খানম, আপনার কাছেও একই প্রশ্ন নিয়ে যাই যে সিটি কর্পোরেশনের নির্বাচন আপনারা কতদিনের মধ্যে মনে করছেন যে হওয়া উচিত, আর সেই নির্বাচনে আপনাদের যে প্রস্তুতি কতটুকু আছে, এবং সেখানে আপনি নারী নেত্রী, আপনাদের নারী নেত্রীরা কি সরাসরি অংশগ্রহণ এবার সিটি কর্পোরেশনে করবে, এরকম কোনো আলোচনা আপনাদের মধ্যে হয়েছে কিনা? সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্বাচনে অতীতেও জামাতের নারীরা অংশগ্রহণ করেছে, এবারও অংশগ্রহণ করবে বিভিন্ন এতে, এরকমই আলোচনা হচ্ছে। আর সিটি কর্পোরেশনের কাজ এবং বিভিন্ন টেন্ডার এগুলির ব্যাপারে যেটি বলতে চাই, যে 22শে ফেব্রুয়ারির যুগান্তরের একটা রিপোর্ট বেরিয়েছে যে প্রতিদিন 100 কোটি টাকা চাঁদা হচ্ছে সারা দেশে, 3000 স্পটে একদিনে
সিটি বাস 8,000, সেখানে 800 টাকা করে চাঁদা নেয় 64 লাখ টাকা। জি। দূরপাল্লার বাস 60,000, 500 টাকা করে নেয় 3 কোটি টাকা। সিএনজি অটোরিকশা 18,000, 150 টাকা করে 27 লাখ টাকা। এবং ব্যাটারি চালিত রিক্সা 15 কোটি, এটার থেকে চাঁদা নেয়। এই যে চাঁদার ধারাটা এই 22শে ফেব্রুয়ারির রিপোর্টেই দেখা গেছে যে প্রতিদিন 100 কোটি টাকা। এবং আমি দেখলাম নতুন মন্ত্রী যিনি হয়েছেন সড়ক নৌ এবং পরিবহন মন্ত্রী, উনি একটি বাক্য বলেছেন যেটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়া হলে এটি চাঁদা না। তো এটির আসলে ব্যাখ্যাটা আমাদের কাছে ক্লিয়ার না। সমঝোতার ভিত্তিতে রোড ট্রান্সপোর্টের ট্যাক্স দিয়ে একটি গাড়ি চলে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই রাস্তায় গাড়ি চলে। তারপরে চলমান গাড়ির কাছ থেকে রাস্তায় সমঝোতার ভিত্তিতে কিভাবে চাঁদা নেওয়া হবে, এইটার প্রক্রিয়াটা কি, কেন নেওয়া হবে, এটি কিভাবে দোষণীয় নয়, সেটির একটা ব্যাখ্যা আসলে আমরা এই সরকারি দলের কাছ থেকে আশা করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কথার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজরা আরও মানে উৎসাহিত হয়ে আগের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া থেকে আরও বেশি উৎসাহিত হয়েছে এবং তারা ভাবছে যে সরকারের পক্ষ থেকে তারা বাধাগ্রস্ত হবে না। এবং সরকার একটি নীরব সমর্থন তাদেরকে দিয়েছে, যেহেতু বলেছে যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে এটা কোনো দোষণীয় নয়, এটি চাঁদা হবে না। এবং সেই জন্যই 22শে ফেব্রুয়ারির রিপোর্ট এটি উল্লেখযোগ্যভাবে যুগান্তরে এসেছে যে একদিনেই 3,000 স্পটে এত লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। তো আমরা মনে করি যে এই চাঁদাবাজির যে রেকর্ড, সেই রেকর্ডটি ভেঙে সরকারি দল তাদের নেতানেত্রীদেরকে, তাদের কর্মীদেরকে আসলে নিয়ন্ত্রণ করবেন। এবং আমরা জানতে চাই যে আসলে সরকার এই সমঝোতার চাঁদা বলতে আমরা যারা রাস্তায় গাড়ি চালাই বা পরিবহন মালিকরা যে গাড়ি চালান, তারা যে পরিবহনের ট্যাক্স দেন এবং মালিক সমিতি আছে, এটা একটা বলার চেষ্টা করেছে অনেকে যে মালিক সমিতি চলার জন্য তাদের কিছু টাকা পয়সা লাগে, সেটার জন্য মালিক সমিতি চলার জন্য যারা মালিক সমিতির সদস্য নিশ্চয়ই তারা একটা চাঁদা দেন এবং মালিক সমিতি সেই চাঁদার ভিত্তিতেই পরিচালিত হবে। কিন্তু রোডে পরিচালিত চলমান গাড়ি থেকে মানে নিয়ন্ত্রণ বহির্ভূতভাবেই এইভাবে চাঁদা নেওয়া, এটি আসলে কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি সরকারের দৃষ্টিতে আইনসম্মত হবে বলে এটা আমার একটি প্রশ্ন। নীলুফার চৌধুরী মনি, এটি নিয়ে যদিও মন্ত্রীদের মধ্যে এনি ভাই সহ অনেকেই কথা বলেছেন যে রাস্তায় চাঁদা নেওয়ার কোনো সুযোগ নেই, তারপরেই তো এই যে 3,000 স্পটে কিংবা বেশি কম হতেই পারে, আমরাও জানি সাংবাদিকতা করতে গেলে নট এখন না একদম মানে কে যে আসলে চাঁদাটা নিচ্ছে। ঢাকা শহরে পার্কিং অনেক জায়গায় করলেও সিটি কর্পোরেশনের নামেও টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়টা আসলে উত্তরণ কতটা সহজ হবে? এটি তো চ্যালেঞ্জিং বিষয় যে আপনার চাঁদা তোলার লোক একই থাকে, হয়তো দেয়ার লোকটা পরিবর্তন হয়, নেতা একজন চলে গেছে আরেকজনের কাছে তারা গিয়ে আবার দশখাত দেয়। এটিকে আপনি আইন প্রণেতা ছিলেন, এমপি ছিলেন, আপনি বিষয়গুলো জানেন, এটি বাস্তবতা বাংলাদেশে। এটা দুঃখজনক। এটা যদি আমি নিজেও বলি, চাঁদা যদি যে চাঁদার কথা সত্যিকার মিন করা হচ্ছে, আমরা কম বেশি সবাই জানি, এই চাঁদাটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু আপনার 5-10 টাকা আপনার প্রতি 10 কিলোতে কমে যাবে, গাড়ির ভাড়াটা কমে যাবে। তো এটা বন্ধ হওয়াটা একটা অনেক কাল আগে থেকে এটা চলে আসছে। আর মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, এটা কিন্তু সে কিন্তু সমঝোতার ভিত্তিতে কিন্তু চাঁদার কথা বলে নাই। এটা হলো যে একটা প্রতিষ্ঠান চালাতে, লাইক আমরা 3 জনে মিলে একটা প্রতিষ্ঠান করেছি ধরেন মানুষের কল্যাণ করার জন্য। আমরা সেই প্রতিষ্ঠান চালাতে তো আমাদের একটা খরচ লাগবে, একটা অফিস লাগবে, একটা খাতাপত্র মেনটেনেন্স লাগবে, একটা মাসে 2-4 বার বসতে হবে, সেইখানে একটা খরচ আছে। সেই খরচটা সমঝোতার ভিত্তিতে আমরা 3 জনে একটা পয়সা আমরা রেখে দিতে পারি যে আমরা এখানে 300 করে 900 টাকা দিলাম, এই 900 টাকা যতদিন চলে ঘর ভাড়া বাবদ, আরও জিনিস বাবদ, খাবার বাবদ, এটা বলতে চেয়েছেন মন্ত্রী মহোদয় যে সমঝোতার ভিত্তিতে যেটা, এটা তো চাঁদা না। এখন ওইখানে অনেক কমিটি আছে, আপনি খেয়াল করেন ওইখানে সব গাড়িদেরও কিন্তু একটা কমিটি আছে, সমিতি আছে, সেই সমিতির কথাটা হয়তো উনি বলতে চেয়েছেন। কিন্তু রোডের যে চাঁদাটা যেটা যারা নেন, এটা তো একসময় পুলিশের নামও আছে, এখান থেকে পুলিশও কিন্তু আইন শৃঙ্খলা মাসোয়ারা এবং ট্রাক থামিয়ে কি করে, সেটাও একটা ব্যাপার আছে। সেই জন্য বলছি যে উনি এটা বলতে চান নাই, উনি বলতে চেয়েছেন সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা, এটা হলো গিয়ে জামাতও যেমন
চলে, একটা দল চলে, বিএনপি একটা দল চলে, চাঁদা নিয়ে চলতে হয় না? নিজেদের মধ্যে আমরা মান্থলি একটা টাকা দেই না দলকে? তো ওরকম ওই কথাটা বলতে চেয়েছেন। আর যেটা চাঁদা, সেটা নিয়ে আমি মনে করি সব দলমত নির্বিশেষে বসা উচিত। যেমন ধরেন সংসদ চালু হওয়ার পরে সংসদীয় কমিটি হবে, সেই কমিটির মধ্যে সব দলের লোক থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, আর বাকি 10 জনের কমিটি হয়, 9 জন আপনার সদস্য থাকবে। সেই সদস্যরা সব দলেরই আপনার উপস্থিত থাকতে হবে। তো যদি ওই 9 জন সদস্য সহ প্রেসিডেন্ট আপনার, তারাই এটা ঠিক করবে যে চাঁদা নিবে কি নিবে না। কারণ পরিবহনের ওই কমিটির দাম কিন্তু মন্ত্রীদের চেয়ে কোনো অংশে কম না, বরং কোথাও কোথাও অনেক বেশি। তো তারপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত থাকবে। তো এদেরও একটা ব্যাপার আছে। তো আমি মনে করি যে সমঝোতার ভিত্তিতে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। না, সেটি ভালো কাজ, খারাপ কাজ যেরকম করা সম্ভব মনিয়াপা, ভালো কাজও করা সম্ভব। কিন্তু এটি ঠিক, এই যে আপনি বললেন যে ঢাকা শহরের কয়েকটি স্পট আছে, পরিবহনের কোনো মাল নিয়ে বের হবে, ওখানে যেমন আপনি পুলিশকে চাঁদা দিতে হচ্ছে, লোকাল ওই শ্রমিক ইউনিয়নের নামে, মালিক সমিতির নামে, অথবা এই ওই ওই বিভিন্ন মানে দেখা যাবে যে এখন ক্ষমতাসীন দলের নামেও অনেকগুলো জমে যাবে। হ্যাঁ, এই এই চ্যালেঞ্জটা কিভাবে আসলে দূর করবেন? এগুলো তো শুনেন, আইনের অনুশাসনের বাইরে কিছু হয় না। যদি আইনের অনুশাসনটা বলবৎ থাকে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিনই বলেছেন বক্তব্যে যে আমি আইনের অনুশাসন কায়েম করতে চাই। তো এই আইনের অনুশাসন যদি চলমান হয়, অপরাধী যেই হোক না কেন শাস্তি সমান পাবে। সেটা দলমত নির্বিশেষে, সরকারি দল না বিরোধী দল না রাজপথের রাস্তার দল, সেটা কোনো ম্যাটার করে না। ডক্টর ফেরদৌসা খানম, আপনাকে আমরা একটু সিটি কর্পোরেশনের অথবা স্থানীয় সরকারের নির্বাচনের সেখানটাই যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে আপনি বলছিলেন যে জামাতের মহিলারাও এর আগে ইলেক্টেড ছিলেন, তো সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আমরা হয়তো এখন মনে করছি জাতীয় সরকার নির্বাচনের পরে, মানে জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচনটাও হয়তো আস্তে 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 হবে। তো সেক্ষেত্রে একদম তৃণমূল থেকে আপনাদের এই যে ওয়ার্ড, তারপর হচ্ছে ইউনিয়ন, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেখানে আপনাদের একদম সব জায়গায় কি নারীদের সংরক্ষিত বা সরাসরি সংরক্ষিত হয়তো ইলেকশন করতে হচ্ছে, সরাসরি ইলেকশন করার মতো নারীদের আপনাদের কতটা কর্মী আছে বা নেতা আছে, সেটি করার মতো সক্ষমতা কি আছে জামাতের? আমাদের অলরেডি কাজ, জামাতের যতটুকু জানি আমি, যে জামাত অলরেডি কাজ শুরু করেছে। তাদের ওয়ার্ড কাউন্সিলর মহিলা কাদেরকে দেওয়া হবে, ছেলেদের তো হচ্ছেই, মেয়েদেরকেও কোথায় কোথায় মহিলা ওয়ার্ড কাউন্সিলর দেওয়া যাবে সেগুলি যাচাই বাছাই করছে, সেগুলির প্রক্রিয়া শুরু করেছে এবং তারই ভিত্তিতে কাজ করবে কিভাবে সেটি আসলে সিদ্ধান্ত নিচ্ছে। এবং তারা চিন্তাই করছে যে যেই যেই জায়গায় মহিলা ওয়ার্ড কাউন্সিলরের পদ আছে সেগুলি সবগুলিতেই অংশগ্রহণ করবে। আমরা তো একদমই হয়তো খুব কাছাকাছি সময়ই একদম এই যে সংরক্ষিত আসনের মহিলা এমপি পেতে বাংলাদেশ আবার পাবে 50 জন, সেক্ষেত্রে জামাতও একটা অংশ আছে। তো সেখানে এখন কি মোটামুটি আমরা মানে কাদেরকে নির্বাচন করা হচ্ছে, এটি কি আমরা গণমাধ্যমে বিভিন্নভাবে অনেকের তালিকা দেখি, এটি কি দলীয় তালিকা না একটি যার যার মতো করে প্রেডিকশন করে নিচ্ছে? এটা মিডিয়াতে যেগুলি আসছে আসলে এগুলি যার যার মতো করেই দিচ্ছে। জামাতের পক্ষ থেকে, জামাতের মহিলা উইংয়ের পক্ষ থেকে একটি তালিকা তৈরি করা হয়েছে এবং এটি নির্বাহী, আপনারা জানেন যে জামাতের একটি নির্বাহী কমিটি আছে, সেই নির্বাহী কমিটিতে এটি অনুমোদনের জন্য দেওয়া হয়েছে। সেটি প্রয়োজনীয় কিছু সংশোধন হতে পারে, হওয়ার পরেই এই তালিকা অনুমোদিত হবে এবং সেটিই হবে ফাইনাল। আসলে এখনো পর্যন্ত যেটি আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি এগুলি সবটাই হচ্ছে ধারণার ভিত্তিতে করা এবং এর আসলে সাংগঠনিক সোর্স থেকে এর সত্যতার কোনো খবর আমরা জানি না। আপনি যেমনটা বললেন যে আপনাদের পক্ষ থেকে একটা তালিকা করা হবে, প্রস্তাবনা দেওয়া হবে, নির্বাহী কমিটি পাশ করবে। জামাতের নির্বাহী কমিটি, আমরা সর্বশেষ যে তালিকা দেখেছি সেই তালিকায় যারা আছেন সেই তালিকায় কিন্তু নারী প্রতিনিধিত্ব নেই। জামাতের নতুন কমিটি কর্মপরিষদে আছেন 88 জনের 21 জন নারী, মজলিসে শুরায় 17 জন আছেন, কিন্তু নির্বাহীতে নারী একজনও নেই। তাহলে সেই ডিসিশন মেকিং কতটা স্বচ্ছ হবে? কারণ আপনারা আপনাদের প্রস্তাবনাটা প্রতিফলনটা সেখানে হবে কিনা সেটিও তো বলার সুযোগ থাকবে না। এটি কর্মপরিষদে প্রথমে যাবে, যেহেতু কর্মপরিষদে মহিলা 21 জন আছেন।
কর্মপরিষদে আলোচনা হবে এবং কর্মপরিষদের সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে যেটি গৃহীত হবে এটি নির্বাহীতে পাশ করা হবে। নির্বাহীতে তাহলে যাওয়ার মতো জামাতের নারীদের মধ্যে কি ওরকম সক্ষমতা সম্পন্ন কেউ নেই, নাকি আপনাদের গঠনতন্ত্রে নেই? নির্বাহীর ব্যাপারে গঠনতন্ত্রে এইভাবে করে আলাদা করে উল্লেখ করা নাই যে মহিলা এত %, যেহেতু অন্যান্য শুরা এবং কর্মপরিষদের ব্যাপারে উল্লেখ আছে সেই জন্য সেইখানে অংশগ্রহণ রয়েছে, কিন্তু নির্বাহীর ব্যাপারে এইভাবে কিছু নাই আসলে, সেই জন্য এটাতে দেওয়া হয় নাই। তাই কর্মপরিষদে ওই তালিকা নিয়ে আলোচনা হবে, মানে পর্যালোচনা হবে, পক্ষে বিপক্ষে মত যাবে, সবাই তার মতামত দিবে এবং সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতেই এটি অনুমোদন হবে আসলে। তো মনোনয়নের জায়গায় হয়তো দলের এই বিষয়টি আপনি বিবেচনায় থেকেছেন, ইলেকশনও করেননি, ইতিমধ্যেই কি নারী সংরক্ষিত আসনের ব্যাপারে আপনাদের কি কনফার্ম করা হয়েছে যে আপনি আছেন কি নাই এরকম এই বিষয়টি? না, এখনো কনফার্ম করা হয় নাই। এটা আসলে দলের নেতারা বসবেন, বসে ডিসিশন নেবেন যেদিন ঘটনা। তবে শুনেছি যে লিস্ট একটা আছে, খসড়া লিস্ট করা হয়েছে, সেই লিস্ট থেকেই ওইভাবেই নেবেন। যারা দলের জন্য নিবেদিত, নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম হুলিয়া তাদের অবদান ছিল, জি, এই টাইপের নারীদেরকেই সিলেকশনে চিন্তা করবে দল, এটুকু আমি বলতে পারি। সেক্ষেত্রে একদম নতুন মুখ কি বেশি আসছে, না যারা আপনারা দীর্ঘদিন পলিটিক্স করছেন তাদের মধ্যে থেকে দেখেন, পার্সেন্টেজ? এইখানে একটা কথা যে বিএনপি তো 2001 থেকে 6 লাস্ট ক্ষমতায় ছিল, তখন অনেকগুলো যারা ছিলেন তাদের অনেকেই আসলে অসুস্থজনিত কারণে, বয়সজনিত কারণে অনেকেই ওইভাবে নেই। যারা তাদের মধ্যে থেকে তাদের ওই সময়টা যাদের বয়স কম ছিল, জি, যারা ছিলেন এবং পরবর্তীতে বিরোধী দলেও যে 2-4 জন ছিলেন তারা তো আছেন, সেটার সঙ্গে নতুন মুক্ত একটা বড় পোর্শনে আসবে যাদের সংসদে এর আগে যাওয়া হয় নাই, তারা থাকবে। না, সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা যেমন জামাতের ক্ষেত্রে মহিলা বিভাগ একটা তালিকা প্রস্তাবনা দিয়েছে, আপনাদের ক্ষেত্রে কি হবে? আমরা যেমন আপনাদের মহিলা দল তো একটি আছে, এটি কি তাদের আমাদের সিলেকশন? মহিলা দলও একটা, এখানে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন একজন নারী, সেলিমা রহমান, জি, উনি একটা হয়তো দিবেন, একটা খসড়া প্রস্তাব দিবেন। জাতীয়তাবাদী মহিলা দল তারা একটা নারীদের নিয়ে কাজ করেছেন, দীর্ঘদিন করছেন, তারা একটা তাদের মতো করে একটা তালিকা দিবেন। এরপরে আপনার দল একটা তালিকা দিবেন, দেওয়ার পরে 3 তালিকা থেকে মিলিয়ে যেগুলো কমন থাকলো তো ফাইন। অনেকেই আছে যে মহিলা দল করেই যে শুধু এমপি হবে তা না, ছাত্র দল করেছেন, মহিলা দল আর ঢোকার সুযোগ হয় নাই, মূল দল করেছে, মূল দল করেছে, বা স্বেচ্ছাসেবক করছে, বা আপনার কৃষক দল করছে, শ্রমিক দল করছে, তাদের মধ্যে থেকেও আসতে পারে 2-4 জন। রেশিও কম, মহিলা দলের রেশিওটা বেশি, তো এরা থাকবে। কবের মধ্যে এই তালিকাটা প্রকাশ হতে পারে বা সিদ্ধান্ত? এটা আসলে নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরেই এটা হবে, এখনো তো তফসিল ঘোষণা করেন নাই। আপনাদের তো হয়তো জামাত বা বিরোধী দলের যে কয়জন পাওয়ার, বাকি সব তো বিএনপি পাচ্ছেন, তো সেক্ষেত্রে এই যে সরকারি দল, আপনারা তো সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেশ পরিচালনা করছেন, মহিলারাও একটা উল্লেখযোগ্য পরিমাণে যাবেন, তো মহিলা এমপিরা আসলে এখন বিদ্যমান যে তাদের আইন আছে সেই আইনে কিংবা বিধিমালায় তারা আসলে কতটুকু কাজ করতে পারে? এখানে কি তাদের আরো কোনো সুযোগ সুবিধা দেখেন, বাড়ানো আমি দরকার কিনা? আপনাকে বলি একটা কথা, এমপি নির্বাচিত হয়, সত্যিকার অর্থে এমপি নির্বাচিত হয় আইন প্রণেতা হিসেবে, আইনের কাজ করবে। দেশটা বিভিন্ন শত্রুদের কাছ থেকে কিভাবে সাংবিধানিকভাবে রক্ষা করা যায়, কিভাবে এটার দেখভাল করা যায়, কিভাবে এটাকে চকচকা করা যায়, কার কতটুকু করলে এটা আরও ভালো, বেটার থেকে বেটার হবে, এই জিনিসগুলো এমপিদের কাজ। এমপিদের কাজ কিন্তু টিআরজি আর কাবিখা বন্টন করা না, কিন্তু এমপিরা তো এমপিদের তারপরে কাজ যান, কিন্তু নিজেরাও যান, পাবলিকও এখন- তাদের কাছে আসেন, তারা এখন নিজেরাও আপনি কিন্তু যে যান। প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তর যেটা হয় সেটা আমি বলবো যে এমপিরা, কোনো এমপিদের মধ্যে ওইখানে আর কোনো ভেদাভেদ নাই। যখনই সিলেকশন হয়ে গেল, আপনি দেখেন এইখানে কিন্তু ওই পিয়ার পদ্ধতির মতো, পিয়ার পদ্ধতি, এইখানে 6টা, প্রতি 6টা আপনার এমপি, জনপ্রতিনিধি একজন এমপি সিলেকশন করবেন। তার মানে কি, জনগণ তাদের ভোট দিয়েছেন, তারা তাকে ভোট দিচ্ছেন,
এটা কিন্তু আপনি বলতে পারেন যে এটা আরও আমার কাছে সত্যিকার অর্থে যে এটা ডিমান্ডেবল হওয়ার কথা, আমার কাছে তাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে ওইভাবে দেখা হয় না, বা পুরুষশাসিত সমাজটা ওইভাবে দেখে না। পুরুষশাসিত সমাজে আমি একজন এমপির নাম নাই বলছি, সে ফ্যাসিস্টদের ছিল, যাই হোক, তার সাথে একটা সেমিনারে সে বলছিলেন যে আমি যখন সিলেক্টেড এমপি ছিলাম তখন আমার সাথে ডিসিএসপিরা বিমাতাসুলভ আচরণ করতেন। তো আমার ওইখান থেকে খুব টার্গেট হয়েছিল যে আমি ইলেকশন করে এমপি হব। আমি এখন ইলেক্টেড এমপি, তারপরেও আমি অন্য যে আরও 4-5টা পুরুষ আছে এক জেলায়, ওই পুরুষদের সঙ্গে যে আচরণটা হয় আমার সঙ্গে সেই আচরণটা হয় না। কিন্তু তো এই যে মাইন্ডসেটটা, জি। পুরুষদের মাইন্ডসেট যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আপনারা যদি প্রধানমন্ত্রীও বানায় দেয় কোনো লাভ নাই। তো দেখেন বাংলাদেশে 36 বছর 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, তো সেই হিসেবে তো নারীদের 36 দোকানে 72% নারীদের আগায় থাকার কথা, কিন্তু সেইভাবে তো থাকে নাই, কারণ পুরুষরা সব কিছু বন্টন করেছেন, পুরুষরা সব কিছু করেছেন। এইখানে মাইন্ডসেটের চেঞ্জ না হওয়া পর্যন্ত এই কাজটায় আপনি মনে করেন যে এগিয়ে থাকতে পারবেন, এটা না। আরেকটা জিনিস যেটা আপনি প্রশ্ন করেছেন যে ওইখানে কি অবস্থা, ওইখানে যেটা আমি বলছিলাম যে টিআরজিআর কাবি খা, সেইখানেও আওয়ামী লীগের সময়ও নারীদেরকেও দিয়েছে, সমানই দিয়েছে, কিন্তু পুরুষদের একটা আলাদা একটা টাকা ছিল ডেভেলপমেন্টের টাকা, প্রায় 15 কোটি টাকা। এই এখন আরও বাড়ছে কিনা আমি জানি না। এই টাকাটা তারা যেমনি খুশি তেমনি তারা থুক বরাদ্দের মতো খরচ করতে পারে। হ্যাঁ, যে এখানে এই রাস্তা ঠিক করলাম, ওইটা ঠিক করলাম, ওইটা ঠিক করলাম, এরকম। তো যেটা নারীদেরকে দেওয়া হয় না। এছাড়া সুবিধাগুলো, যে গাড়ির সুবিধা বলেন, প্লটের সুবিধা বলেন, আওয়ামী লীগের আমরা অবশ্যই পাই নাই, আমরা বিরোধী দলের রাজনীতি করেছি, আমাদের তো আওয়ামী লীগ দিবে না। আপনাদের ক্ষেত্রে যারা বিরোধী দল আছে তাদের ক্ষেত্রে কি তারা এরকম বঞ্চিত হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে? আমাদের তো সবার ক্ষেত্রেই বলেছে যে কেউ কে নিবে না, বিএনপি নিবে না, আপনার গাড়িও নিবে না, প্লটও নিবে না। তাহলে এখন বিরোধী দলরা যদি নেয়, ওনারা তো আগে ইশতেহারেই বলেছে, তাহলে তো আর এটার প্রশ্ন আসে না। অন্যান্য বরাদ্দ তো সমানই হবে, অন্যান্য বরাদ্দের মধ্যে কোনো পার্থক্য হবে না। আর নারী পুরুষের মধ্যে এই জায়গাটায় কোনো পার্থক্য নাই। আপনি বক্তব্য বলেন, বিবৃতি বলেন, আপনি দেখেন নাই শিরিন শারমিনকে আপনার সংরক্ষিত কোটায় কিন্তু প্রথম স্পিকার করা হয়েছিল, তারপরে শেখ হাসিনা তার নিজের আসনটা ছেড়ে দিয়ে রংপুরের ওইখান থেকে তাকে পাশ করায় নিয়ে আসছে, তারপরে নোয়াখালী থেকে সম্ভবত পাশ করে আসছে। এই হলো কাহিনী। প্রথমে তো সংরক্ষিত থেকে, তো সংরক্ষিতর কোনোখানে কোনো কিছুতেই আপনার বিভেদ নাই যে এটা করা যাবে, এটা করা যাবে না। অনেক ধন্যবাদ ডক্টর ফেরদাউস আরা খানম। নারীদের ন্যায্যতার ব্যাপারে কথা শুনছিলাম যে বাংলাদেশের নারীদের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রভাবশালী তাদের, আবার আরেকজন হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তারপরে যে ন্যায্যতার বিষয়টি এখনো বঞ্চিত, সেটি শুনতে হচ্ছে কেন, এবং এখনকার যে সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ন্যায্যতা কতটুকু নিশ্চিত হবে বা পূরণ না হওয়ার পেছনে কি কি কাজ করে, যদি আপনার বিশ্লেষণটা শুনি। আমরা জানি যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ চালিয়েছেন, জি, তখন ওনার যে দেশপ্রেম এবং আধিপত্য বিরোধী যে ওনার অবস্থান, সেই অবস্থানটি বর্তমান সরকারের যারা শাসক, যিনি তারই পুত্র, তার মাধ্যমে এই দেশ সেই অবস্থানে থাকবে, এটি আমাদের সবচেয়ে বেশি বড় চাওয়া। বাংলাদেশের জনগণ এই দেশকে ভালোবাসে এবং সাথে সাথে বাংলাদেশ যেন কোনো আধিপত্য শক্তির কাছে নিজেকে বিলিয়ে না দেয়, সেই ব্যাপারে সে একেবারেই বলিষ্ঠ পদক্ষেপ নিতে চায় এবং সেইখানে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। সেই জন্যই আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থান হয়েছিল এইটাকে সামনে নিয়ে। আর নারী প্রধানমন্ত্রী ছিলেন দুইবারই, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া সবাইকে নিয়ে দেশ চালিয়েছেন। আর ফ্যাসিবাদের সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজের একক কমান্ডে দেশকে পরিচালিত করেছেন। হয়তোবা তার পিছনে কোনো পরাশক্তির ইন্ধনও ছিল, যেটা দিয়ে হয়তোবা না বলে আমি বলবো যে সেটির কারণেই তিনি আরও বেশি বেপরোয়া ছিলেন। তো নারী তার অধিকার পায়নি, তার একটি কারণ হচ্ছে যে আসলে যেটি মনিয়াপা বললেন যে পুরুষ শাসিত সমাজে পুরুষের যে দৃষ্টিভঙ্গি সেটি বদল হয়নি,
সেটি একটি কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে নারীরা তার সমান অধিকার চাইতে গিয়ে যা চায় সেটি আসলে তার ন্যায্যতাকে আসলে বঞ্চিত করে। সেই জন্যই আমরা বরাবরই বলে আসছি যে আমরা সমান অধিকার নয়, বরং ন্যায্য অধিকার চাই। এখানে উদাহরণ দিয়ে বলতে চাই যে সর্বক্ষেত্রে সমান অধিকার আসলে সঠিক নয়, বরং ন্যায্য অধিকারটাই সঠিক। আমরা সবসময় বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই অবয়বগত কারণেই নারী পুরুষ আলাদাভাবে তৈরি হয়েছে, তার অবস্থান তার কর্মক্ষেত্র আলাদা। সেই জন্যই দেশ গঠনের ক্ষেত্রেও বর্তমান সরকারের আমলে নারী নেত্রী যারা আসবে আপকামিং আসনে, সংরক্ষিত আসনে যারা এমপি হয়ে আসবেন, তারা যেন সমান সুযোগ পান, সমান অধিকার পান এবং ন্যায্য অধিকার পান তাদের কর্মের ক্ষেত্রে, তাদের অধিকারের ক্ষেত্রে এবং সুযোগ পান এই দেশ গঠনে। এটি আমাদের প্রত্যাশার জায়গা। সরকারের জায়গা থেকে এখন যারা আছেন তাদের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নারীদের জন্য করা দরকার, এটি আপনারা কি কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন? এখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এত মহিলা, ওনারা যেটি আমাদেরকে সবসময় বলেছেন এবং আপনারা মিডিয়ারাও সবসময় প্রশ্ন করেছেন যে জামাতের মহিলারা কেন সরাসরি ইলেকশন করে নাই। এইখানে এত মহিলা নেত্রী থাকতেও একজন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো একজন পুরুষকে। এটা আসলে একটা প্রশ্নবোধকের জায়গা। উনি কতটুকু এটাকে অনুধাবন করবেন এবং সঠিকভাবে নারীর অধিকার, ন্যায্যতা, প্রাপ্যতা দিতে পারবেন, এটি আমাদের একটি প্রশ্ন। সেই জন্য আমি জানি না আগামীতে ওনারা এটি পরিবর্তন করবেন কিনা বা সংশোধন করবেন কিনা। আমরা দাবি করব যে বিএনপির অনেক নারী মন্ত্রী হয়েছেন অতীতে এবং অনেক নারী নেত্রী রয়েছেন, যারা মনিয়াপাদের মতো অনেক নারী নেত্রী রয়েছেন যারা অতীতে এমপি ছিলেন। তাদের মতো মহিলা নেত্রীদেরকে মহিলা মন্ত্রণালয় দেওয়া হোক। আমাদেরকে যে এতদিন ধরে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে মহিলারা কেন নাই, আমরাও কিন্তু এই একই প্রশ্ন করতে চাই যে মহিলারা কোথায় গেলেন, বিএনপির মহিলারা কোথায় গেলেন, তাদেরকে কেন মহিলা মন্ত্রণালয় দেওয়া হলো না? দেখেন ওনার কথার যুক্তি আছে, বাট আমি বলতে চাই যে এটা একদিক দিয়ে ভালো করেছে। নারীরা যদি পুরুষরা যে জায়গাগুলোয় থাকেন ওটা দখল করতে পারেন, আমরা সমতার কথা বলি, তাহলে নারীর জায়গাটা শুধু নারী থাকবে কেন? পুরুষরা থাকলেই ওটা অনুধাবন করতে পারবেন যে এইখানে নারীদের কতটা ঠকানো হয়। মহিলা ও শিশু মন্ত্রণালয় কিন্তু বাজেটের সবচেয়ে কম বাজেট যায় সব সময়। তো এই যে মহিলা, অথচ বাংলাদেশের ভোটারও কিন্তু এখন অর্ধেকের বেশি মহিলা, বাংলাদেশের মানুষের উপস্থিতি অর্ধেকের বেশি নারী। এই জায়গাটা কি আপনি দলের নেত্রী সুতরাং মহিলা মন্ত্রণালয় পুরুষ দেওয়া হয়েছে? আমি শেষ করি। একজনকে দেওয়া হয়েছে, স্টেট মিনিস্টার যিনি, উনি নারী। আর পুরুষটার কথা বলছি আমি, যদি একজনকেও না দেওয়া হতো আমি ওটা একটা বলতাম হয়তোবা। পুরুষটার কথা বলছি, তাদের বোঝা দরকার যে নারীদের ওইখানে সমস্যাটা কত। যেমন একজন নারীকে বিমান ও পর্যটনে মন্ত্রী বানিয়েছে, একজন নারীকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, প্রতিমন্ত্রী বানিয়েছে। তো এই জায়গাটা কিন্তু খুশি হওয়ার জায়গা। তো একজন নারীকে নারী ও শিশুতে দিয়েছে, এই জায়গাটা খুশি হওয়ার জায়গা। কিন্তু একজন পুরুষকে নারীর এখানে নিয়ে আসছে, আমি এতে খুশি এই কারণে যে তার অনুধাবনটা, আমি মনে করি ম্যাক্সিমাম ওইখানে পুরুষ মন্ত্রীরা বাই রোটেশনালি 2-4 মাস করে ওইখানে গিয়ে থেকে আসুক নারী বিষয়ক মন্ত্রণালয়ে, তাহলে বুঝতো যে নারীদের সমস্যাগুলো তারা তো ভুলে গেছে। তারা মায়ের পেট থেকে হওয়ার পরে, বড় হওয়ার পরে, আবার বিয়ে করার পরে সেই নারীকে তো নারী হিসেবে দেখে না, সেটা বউ হিসেবে দেখে। আমরা দেখি, আমরা কিন্তু বাসায় রান্নাবান্নার সহযোগিতা করি, এটা এক্সেপশনাল কখনো উদাহরণ হয় না। ম্যাক্সিমাম যদি করতো তাহলে উদাহরণ হতো। আমার ঘরের পুরুষটা যেহেতু আমাকে হেল্প করে না, তাহলে আমি বলতে পারি না যে সবাই করে। তো আমি সত্য কথাটা খুব অপ্রিয় হলেও বলে ফেললাম। তো আমি এই কারণে বলি যে আমি অনেক সময় নারীদের কোনো সেমিনারে বলি যে এইখানে নারীদের চেয়ে পুরুষদের বেশি ডাকা উচিত, কারণ মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ওনাদেরকে দিয়েই। আমরা প্রথমে আন্দোলনে কেন যাব? যদি আমি একটা জিনিস বুঝিয়ে যদি পারি তাহলে তো আন্দোলনের দরকার পড়ে না। তো তাদের মাইন্ডসেটটা এটা একদিনের না, যুগ হাজার বছরের, শত বছরের। আইএমএ জাহিলিয়া কত হাজার বছর ছাড়িয়ে গেছে, তখন তারও আগে। তো সেইখানে যখন নারীকে
মানে শারীরিক সক্ষমতায় পুরুষের যেহেতু বেশি নারীর চেয়ে ওই হিসাব করা হতো। এখন তো মেধার জোর, এখন তো কলমের জোর, এখন তো শারীরিক জোর তো শারীরিক মানুষ দিয়ে করে না। এখন আপনার কি বলে বের হয়েছে, কি কম্পিউটার মানুষ বের হয়েছে, হ্যাঁ, এআই এআই দিয়ে কাজ ব্যবহার করে হচ্ছে, সব জি। কিছু। তো এআই যেখানে কাজ করছে, যেখানে রোবট কাজ করছে, সেখানে তো এখন আর ভারী যানজট তোলার জন্য অনেক পুরুষকে ধন্যবাদ। দরকার একদমই নেই। 30 সেকেন্ডে যদি আপনার কোনো কথা থাকে। আমি বলতে চাই যে এই সরকারের কাছে আমরা একটা আশঙ্কার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি, যারা আমরা বিরোধী দলে আছি। সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, জমি দখল, বাড়ি দখল হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রোশন হচ্ছে। আমি আশা করব যে আপনার মাধ্যমে দেশের মানুষকে ওনারা এই বার্তাটি দিবেন যে সরকার যারা গঠন করেছে তারাও যেমন সরকারের অংশ, বিরোধী দল হিসাবে যারা আছে তারাও জনগণের রায়ের মাধ্যমে এখানে এসেছে। অনেক অনেক সুতরাং ধন্যবাদ। সবাইকে যেন সহনশীলতার সাথে আমরা এগিয়ে যাই, কেউ যেন কারোর উপরে আমরা কোনো জুলুম নির্যাতন না করি। অনেক এটাই ধন্যবাদ আমাদের ডক্টর চাওয়া। ফেরদৌস আরা খানম বকুল এবং অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই সমাজের সর্বক্ষেত্র থেকে দূর হয়ে যাক বৈষম্য, আর বাংলাদেশ হয়ে উঠুক কল্যাণমূলক একটি রাষ্ট্র। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।